যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের আরো একটা ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনটা নিশ্চয়ই আপনারা ক্লিক করে রেখেছেন। আজকে বিশেষভাবে আলোচনা করব কারা রেকি শিখবে কারা রেকি শিখবে না। প্র্যাকটিক্যালি রেকি শিখবে না এর দলে কেউ নেই, তার কারণ রেকি শেখার কোনো শিক্ষাগত যোগ্যতার বালাই নেই, কোনো বয়স সীমা নেই। 3-3.5 বছরের ছোট্ট বাচ্চাও যেমন রেকি শিখতে পারেন, তেমনি বৃদ্ধাশ্রমের দিদাদের রেকি শিখেছি, তারাও কিন্তু অনায়াসে 90-95 বছর বয়সেও রেকিকে আয়ত্ত করতে পেরেছেন। কাজেই এমন কোনো মানুষ নেই যিনি রেকি শিখতে পারেন না। আর শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে বলতে গেলে 3-3.5 বছর বাচ্চার কি যোগ্যতা আছে, 90-95 বছরের দিদাদেরই বা কোন শিক্ষা কথা মনে আছে। আবার পাশাপাশি বহু বিজ্ঞান মনস্ক মানুষ রেকি শিখেছেন, বহু বিজ্ঞানী রেকি শিখেছেন, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসররা প্রচুর রেকি শিখেছেন, প্রচুর ডক্টর রেকি শিখেছেন। প্র্যাকটিক্যালি এমবিবিএস এর হার্টের কার্ডিওলজিতে যার লেখা বই পড়ানো হয় সেই ডক্টর রেকি শিখে গেছেন। তো এরকম বহু মানুষ রেকি শিখেছেন, সেখানে কখনোই কোনো শিক্ষাগত যোগ্যতা বা বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এছাড়াও অন্য দিক থেকে বলতে গেলে কৃষক যিনি কিনা মানে একদম মাঠে কাজ করতে করতে এসে রেকি শিখতে বসেছেন, হাতে পায়ে কাদা মাখা, সেই মানুষকেও রেকি শিখিয়েছি। আবার মানে তাদের সুস্থতা যেমন প্রয়োজন, কারো বা পরিবারের সুস্থতার প্রয়োজনে শিখেছেন। যারা আমার কাছে রেকি শিখতে আসেন, কেউ নিজে অসুস্থ, কারো আর্থারাইটিস, ডায়াবেটিস, থাইরয়েড, নিউরো প্রবলেম, বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আবার পরিবারের কারোর জন্য অনেকেই রেকি শিখেছেন। ছোট্ট বাচ্চা, মায়ের ক্যান্সার, তার জন্য রেকি শিখেছেন। কাজেই সেই জায়গায় আমি বলবো যে রেকি শেখার কোনো কারণ হয় না, যে কোনো কারণে রেকি শেখা যায়, কিন্তু অ্যাট প্রেজেন্ট ভীষণভাবে প্রয়োজন যারা সিনিয়র সিটিজেন, যাদের সন্তানেরা ঘরে থাকে না, সন্তানেরা যারা বিদেশে থাকে, সন্তানেরা যারা অন্য শহরে থাকে, সেই সমস্ত মানুষরা কিভাবে রেকির মাধ্যমে তাদের সন্তানদেরকে হেল্প করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখে নেব। আমাদের রেকি পরিবারের খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন ডক্টর বরুণ সাহা, যিনি রেকি শেখার পরে ইঞ্জিনিয়ারিং কলেজের বহু মানুষকে তিনি রেকি শিখতে উদ্বুদ্ধ করেছিলেন এবং তার সন্তান সুযোগ্য বিজ্ঞানী সৌম্য। আজকে সৌম্যর কথা শুনে নেব, ওর রেকি শেখার দিনগুলো কেমন ছিল, ডক্টর সাহা কিভাবে ওকে সাপোর্ট করতেন, সেই সব গল্প নিয়ে আমরা চলে যাচ্ছি সৌম্যর কাছে। আমি সৌম্য সাহা, আমি টিসিজি লাইফ সায়েন্সে অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করছি। আজকে আপনাদের কাছে রেকি বিষয়ে বলতে এসেছি। আমি রেকি শিখেছিলাম ডক্টর যাজ্ঞসেনী মিত্র দিদির কাছে 2004-এ। সেই থেকে আজ অবধি রেকিকে সঙ্গে নিয়ে চলছি। প্রচুর ঘটনা, তার মধ্যে রেকি প্রোগ্রামিং আছে, রেকি রিলেশনশিপ রেকি আছে, হিলিং আছে। এই তিনটে তো প্রধান ঘটনা আছে, যেগুলোর কতটা আমি বলতে পারবো বুঝতে পারছি না, কারণ একটার পর একটা অনেক ঘটনা আছে। তার আগে আমার রেকি শেখা শুরুটা হয়েছিল আমার বাবার থেকে, রেকি সম্বন্ধে জানা এবং শেখার ইন্টারেস্টটা গ্রো করা। আমার বাবা ছিলেন তখন শিবপুর বি কলেজ ছিল, এখন IIST শিবপুর, ওখানে প্রফেসর ছিলেন। আর উনি IIT খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো উনি রেকিটা যদিও ট্রেডিশনাল হিলিং মেথড বা ক্লিনিক্যাল মেথড নয়, তার থেকে একটু অন্যরকম, কিন্তু উনি সেটাতে ভীষণভাবে বিশ্বাস করতেন এবং নিজে অ্যাপ্লাই করে প্রচুর ফল পেয়েছিলেন। সেই জন্যে আমাকে উনি উৎসাহিত করেছিলেন যে কোনো প্রবলেমে তুই রেকি শিখে নে, রেকি দিয়ে এইগুলো করতে পারবি। সেই থেকে আমার রেকি শেখা শুরু। তারপরে তো দিদির কাছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি দুটোই করে আমি রেকি করতে শুরু করি। আমি যখন রেকি শুরু করি তখন আমার PhD শেষ হয়।
তো পিএইচডি করে পোস্টডক করার একটা ব্যাপার ছিল, বিদেশে আমি পোস্টডক করতে যাই কানাডাতে, যেটা আমার মনে হয় সেই সময় খুব কাজে লেগেছিল। আমরা ছেলেমেয়েরা বিদেশে বাইরে কাজ করি, কলকাতার বাইরে, বাবা মারা বাড়িতে বসে চিন্তা করেন কি হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে তো। আর আমরাও বিদেশে বসে চিন্তা করি বা কলকাতার বাইরে বসে চিন্তা করি যে বাবা মারা ঠিকঠাক আছে তো। কাজেই সেটার ক্ষেত্রে এই যে প্রোগ্রামিং বা ডিস্টেন্স হিলিং, ডিস্টেন্স প্রোগ্রামিং, এটা খুব কাজ করেছিল। আমার ওখানে কোনো রকমের প্রবলেম হলে, ল্যাবেতে কোনো রকম প্রবলেম হলো বা শরীর খারাপ হলো, আমি খালি ফোন করে বলতাম আমার একটু রেকি দাও, আমার শরীর খারাপ লাগছে, রেকি দিয়ে দাও। আমার মনে আছে ঘটনা, বলতে গেলে অনেক ঘটনা। আমি ওখানে তখন কানাডাতে একা ছিলাম, আমি পোস্টডক করছি। তো একদিন ওরকম প্রচন্ড জ্বর আর তার সঙ্গে মাথার যন্ত্রণা হচ্ছে, বাড়িতে ওষুধ কে নাই। তো আমি মাকে ফোন করে খালি বললাম, আমার মাও রেকি করেছিলেন, বাবা মা দুজনেই করতেন। তো ন্যাচারালি জ্বর হলে তো ছেলে দূরে আছে, জ্বর হয়েছে, শরীর খারাপ, টেনশন। আমি বললাম টেনশন না করে আমাকে একটু রেকি দাও, তাহলে আমিও দিচ্ছি এখান থেকে, আমারও তখন 2nd ডিগ্রি করা হয়ে গেছে, আমিও দিচ্ছি, তোমরাও দাও, তাহলে একটা কিছু আমি অ্যাটলিস্ট ওষুধটা কিনে আনতে পারবো আর উঠে কিছু একটা করে খেতে পারবো। তো মিনিট 15-20 তারপরে মা আবার ফোন করছে, কি এখন কেমন আছিস? আমি বললাম না, জ্বরটা তো অতটা লাগছে না, মাথার যন্ত্রণাটা তো একদমই নেই। তো বললো ওষুধ কিনতে যাবি? আমি বললাম না, সেটা আর মনে হচ্ছে কাজে লাগবে না। তা বাবা মারা তো এরকমই, বাবা বললো না না তুই চিন্তা করিস না, আমি এখনো দিয়ে যাচ্ছি। তো তারপরে বাবা দিতে থাকলো এবং তারপরের দিন যথারীতি আমি উঠে ল্যাবে চলে গেলাম। আরেকটা ঘটনা, খুব সারপ্রাইজিং ঘটনাটা, আমরা এখনো যখনই রেকির কথা হয় আলোচনা করি, তখন একটা জিনিস আমি অন ক্যামেরাই বলছি, আমি তখন একটু কুঁড়েমি করতাম। আমার কিছু হলেই আমি বাবা মাকেও বলতাম যে আমি দিচ্ছি, তোমরাও সঙ্গে দিতে থাকো। তো কাজেই সেটা যেন আমাকে একটু বেশি কনফিডেন্স দিত। তো ঘটনাটা একটু বড়। এরকম হয়েছিল, আমি দেশে ফিরবো, এটা হচ্ছে ডিস্টেন্সের প্রোগ্রামিং। আমি দেশে আসব, আমি বসকে গিয়ে বললাম যে আমি এত তারিখে দেশে আসব। উনি একদম যেরকম হয় বস, উনি রেগে গিয়ে কিছু কাজে ব্যস্ত ছিলেন বা যাই হোক, বলেন না না না, এখন দেশে যাও, এখন ছুটি টুটি পাওয়া যাবে না, এখন সামনে অনেক কাজ, তোমার প্রচুর কাজ আছে, এখন ছুটি পাওয়া যাবে না। তো কি করা যায়, বাড়িতে ফোন করে বললাম, মাকে বললাম এক কাজ করো, প্রোগ্রামিং করো। আর তুমি প্রোগ্রামিংটা এইটা করবে, আমার এখনো মনে আছে যে আমি কিন্তু গিয়ে আরেকবার ওনাকে বলবো না, তুমি প্রোগ্রামিংটা এইটা করবে যে উনি এসে আমাকে বলছেন উনি ছুটি দিতে চান। ঠিক আছে, বেশ কিছুদিন, 1 সপ্তাহ মতো প্রোগ্রামিং করা হলো, কিছুই কোনো দিক থেকে আমিও বলতে যাইনি, উনিও কিছু বলছেন না। 1 সপ্তাহ পরে হঠাৎ করে উনি একদিন ল্যাবে এলেন, এসে আমাকে জিজ্ঞেস করছেন, তুমি বাড়ি যাওয়ার টিকিট করেছো? তা আমি বললাম যে না। বলছে কেন? আমি বললাম সেদিন তো আপনি বললেন যে না, ছুটি পাওয়া যাবে না, সেই জন্য আমি কোনো টিকিট করিনি। বলে না না না, তুই ঘুরে এসো, একবার টিকিট করে ফেলো আজকে। তো সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে বললাম যে ওই তো তুমি প্রোগ্রামিং করছিলে, কাজ হয়েছে, দেখো টিকিট করছি আজকে। তো এরকম তো অনেক ঘটনাই আছে যেগুলো। তারপরে আরেকবার হয়েছিল, আমার ল্যাবে চাবি হারিয়ে গেছে, ল্যাবের চাবি আমি হারিয়ে ফেলেছি। কি করব, কোথায় রেখেছি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমিও খুঁজে পাচ্ছি না, যতই হোক একটা রেসপন্সিবিলিটির ব্যাপার। তখন আবার সেই যথারীতি এখান থেকে প্রোগ্রামিং, আমি ওখানে প্রোগ্রামিং করতে করতে দেখা গেল আমারই কোনো একটা ল্যাবেরই কাবার্ডের মধ্যে চাবিটা ছিল, যেটা ওই দিন 2 পরে আবার ঠিকঠাক খুঁজে পাওয়া গেল। পোস্টডক শুরু হয়ে গেছে আমার, তখন এখানে পিএইচডির ভাইভা শেষ হয়নি। ওখান থেকে ওরা বলছে ইউনিভার্সিটি আমার সার্টিফিকেট চাইছে, কিন্তু এখানে তখনও ভাইভা হয়নি, ভাইভা না হলে সার্টিফিকেট দেওয়া যাবে না। আবার প্রোগ্রামিং, যে ভাইভা হয়ে গেছে, সার্টিফিকেট জমা পড়ে গেছে। ঠিক ওই প্রোগ্রামিং করতে করতে তারপরে ভাইভা হলো, সার্টিফিকেটও জমা হলো, সবকিছু ঠিকঠাকভাবে হলো। কাজেই রেকির তো প্রোগ্রামিং এ, ডিস্টেন্স প্রোগ্রামিং এর এরকম প্রচুর ঘটনা আছে, যেগুলো একটার পর একটা। তখন আমরা 3 জনেই করতাম, আমি, আমার বাবা মা, এবং সবারই প্রচুর এরকম ঘটনা একটা নিজে শিখে কতটা উপকার পাওয়া যায় নিজের কর্মজীবনে। শুধু ডিস্টেন্স রেকি নয়, আমরা রেকির অ্যাডভান্স কোর্সে যে ডিস্টেন্স রেকি শেখাই, যে প্রোগ্রামিং রেকি শেখাই, সেটা জীবনকে, আমি সব সময় বলে থাকি, লাইফস্টাইলকে সব থেকে বড় স্মুথ করতে পারে
প্রোগ্রামিং রেকি, যেটা আমরা রেকি অ্যাডভান্স কোর্সে শিখিয়ে থাকি। মাত্র 2 দিনের ওয়ার্কশপে বেসিক কোর্স করে নিজের ওপর টানা 21 দিন প্র্যাকটিস করার পর আপনি অবশ্যই অ্যাডভান্স কোর্স করতে পারেন, এবং এই অ্যাডভান্স কোর্স করার পরে দূরবর্তী চিকিৎসায় আপনি দূরে আপনার সন্তান যেখানে রয়েছে, প্রিয়জন যেখানে রয়েছে, সেখানে তাকে রেকি পাঠাতে পারেন এবং প্রোগ্রামিং রেকির মাধ্যমে নিজের এবং পরিবারের প্রিয়জনদের সকলের লাইফস্টাইলকে স্মুথ করতে পারেন। অবশ্যই দেরি না করে রেকি শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ফোন নাম্বার অবশ্যই যাচ্ছে, ফোন করুন সরাসরি, আমি নিজে কথা বলি 8774172660 নাম্বারে। আসি।